সুপ্রিয় দর্শক সবাইকে আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাগা ইব্রাহিম টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবর মতো আজকে একটু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আসুন আমরা কথা শুরু করি। আমরা জানি ঢাকায় মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের পদটা বেশ কিছুদিন খালি পড়ে আছে। সো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তার মনোনীত ব্র্যান্ড ক্রিস্টেনসেন তিনি আগেও অন্যতম শীর্ষ কর্মকর্তা হিসেবে ঢাকায় ছিলেন। তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি স্টেট ডিপার্টমেন্টের একজন দক্ষ ডিপ্লোম্যাট। ইতিমধ্যে তার একটা একদম শেষ ধাপ নানান পরীক্ষা নিরীক্ষা এবং তাদের কূটনৈতিক বাস্তবতা, কূটনৈতিক গতি প্রকৃতি এসবকে হিসাব করে একটা সিনেটে একটা হিয়ারিং শুরু হয়। এই সিনেট হিয়ারিং এর মধ্য দিয়ে প্রচন্ড ক্ষমতাশালী মানে সিনেট হিয়ারিং এর মধ্য দিয়ে যে সমস্ত মনোনয়ন যুক্তরাষ্ট্র প্রশাসনের হয়ে থাকে এরা প্রচন্ড ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। এখানে শুধু যে ট্রাম্পের মনোনয়ন বা একটা দলের মনোনয়ন তিনি পান না, তিনি আসলে রাষ্ট্রের মনোনয়ন পান। এই জন্য রাষ্ট্রের অংশীজন এই সিনেটে তাকে সিনেট হচ্ছে সবচেয়ে বড় হার্ডেলের জায়গা। সেই সিনেটে তাকে শুনানি করে আইন প্রণয়নদের বিভিন্ন প্রশ্ন, অনেক বিষয় বেটিং করতে এই সমস্ত মনোনয়ন নিশ্চিত করতে হয়। তো ব্র্যান্ড ক্রিস্টেনসেন 2 দিন আগে শুনানির মুখোমুখি হয়েছিলেন এবং আমি বিশ্বাস করি যে তার শুনানি যেভাবে গিয়েছে এবং তার যে কেরিয়ার, সেখানে তার এই মনোনয়ন নিশ্চিত হওয়া ছাড়া আর কিছুই নাই। তিনি সহজেই এই মনোনয়নটা পাচ্ছেন এবং পেয়ে তিনি এই কূটনৈতিক যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিক শেষে তিনি শীঘ্রই বাংলাদেশে আসছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই মার্কিন রাষ্ট্রদূতের ব্র্যান্ড ক্রিস্টেনসেনের আসাটা খুবই গুরুত্বের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের এক বাস্তব প্রতিফলন রয়েছে এই সিনেট হিয়ারিং এ তার বক্তৃতায়। তিনি যে ভাষায় বাংলাদেশের প্রতি তার আস্থা আগ্রহ প্রকাশ করেছেন তা যেমন আশাব্যঞ্জক, তেমনি এর ভিতরে লুকিয়ে আছে যে একাধিক বার্তা যা বাংলাদেশের আগামী দিনের নির্বাচনী প্রক্রিয়া, সরকার পরিবর্তন, প্রতিবেশী দেশের সম্পর্ক এর সাথে সরাসরি আমি মনে করি সম্পর্কিত। ক্রিস্টেনসেনের বক্তব্যে বাংলাদেশের চলমান অন্তর্বর্তী সরকারকে তিনি স্বীকৃতি ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে বৃহত্তর প্রতিবেশীর ছায়া তোলে বাংলাদেশ প্রয়োজনীয় আন্তর্জাতিক মনোযোগ পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। এটা একটা বিরাট বার্তা। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একজন ব্যক্তি বিশেষের, একজন ডোনাল্ড ট্রাম্প, একজন বাইডেন, এইসবের মধ্য দিয়ে পরিবর্তন হয় না। এর সাথে অনেক বৈষয়িক অনুষঙ্গ জড়িত থাকে। আমরা যদি দেখি যে গত 3-4 দফা আমাদের রাষ্ট্র ক্ষমতায় কারা ছিলেন সেসব বিবেচনা না করেও দেখি যে যুক্তরাষ্ট্র দূতাবাসের সাথে আমাদের সরকারের সম্পর্ক উঠানামা করেছে, নানান উঠানামার মধ্য দিয়ে গেছে এবং কারোর প্রতি বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কটা যে খুব ভালো ছিল। অনেকগুলো অমূলক কথাবার্তা আমরা সেই পিটার হাস থেকে ডেনমজিনা থেকে মর্জিনা তো প্রায় আমাদের সাথে দেখা হলে তাকে যে মর্জিনা বলা হতো বাংলাদেশে, এটা নিয়ে কথা বলেন। এবং তারও আগে থেকে বার্নিগেটের উপর হামলা। তো আমরা বিভিন্ন গত 1 দশকেরও বেশি সময় থেকে যদি আমরা মার্কিন রাষ্ট্রদূতদের বাংলাদেশে অবস্থা দেখি এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের যোগাযোগ বা আমাদের শীর্ষ নেতারা কূটনৈতিক ভাবে এসব মোকাবেলা করতে পেরেছেন কিনা, এসব নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। ক্রিস্টেনসের বক্তব্যে চলমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি যেমনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তেমনি অন্যান্য বার্তাগুলো খুব স্পষ্টভাবে কূটনৈতিক ভাষায় সেখান থেকে চলে এসেছে। আগামী বছরের শুরুতে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে গণতান্ত্রিক সরকার আসবে বলে এখন বলা হচ্ছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী, সেটা ক্রিস্টেনসেন একদম সরাসরি বলেছেন। একটা করতে ওয়াশিংটনের পক্ষ থেকে একটা বার্তা, তারা বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে গ্রহণ করছে এবং নতুন সরকারের সঙ্গে অংশীদারিত্ব আগ্রহী। 15 বছর থেকে থাকা আগের সরকার বা 15 বছরের বেশি সময় সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন অধ্যায়ের শুরু হয়েছে, সেটিকে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে গণতান্ত্রিক রূপান্তর হিসেবে দেখছে। এটা একটা স্পষ্ট অবস্থান। এবং ব্র্যান্ড ক্রিস্টেনসেন যখন বলছেন যে বাংলাদেশে একটি নতুন পথ বেছে নিচ্ছে, তখন বোঝা যায় যে ওয়াশিংটন বাংলাদেশের ভেতরকার পরিবর্তনকে শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক রদবদল হিসেবেই দেখছে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য এক নতুন দিক নির্দেশনা হিসেবে ব্যাখ্যা করছে। এবং আমরা জানি যে চীন থেকে অস্ত্র কেনা বা অন্যান্য বিভিন্ন দেশকে সহযোগিতা করার জন্য একটা বিল চলমান আছে, থিঙ্ক টুয়াইস বিল।
এই থিঙ্ক টুয়াইস বিলে বাংলাদেশের মতো দেশকে কিভাবে সামরিক সহযোগিতা করা যায়, কার কাছ থেকে অস্ত্র কিনতেছে, এইসব পররাষ্ট্রের সাথে জড়িত অনেকটা বিষয় আছে, এটা সিলেটে ঝুলে আছে। তো ব্র্যান্ড সরাসরি বিলটা পাশ করার জন্য বলেছেন যে সেখানে আসলে বাংলাদেশকে আরো কার্যকর সহযোগিতা করবে, চীনের প্রভাব থেকে রক্ষা করা যাবে এবং যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র যেগুলো একদম সেরা অস্ত্র নয়, বাংলাদেশের জন্য মানে চলনসই অস্ত্রগুলা দেবে এসব বলেছে যে, এবং চীন থেকে অস্ত্র কেনাটা বন্ধ করবে। তো বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রা, এই শব্দগুলা বলেছেন। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী দক্ষিণ এশিয়া নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে তারা মুখে গণতন্ত্র, মানবাধিকার এইসব মূল্যবোধকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু হিসেবে দেখা যায়। ভিতরে তো স্বার্থ আছে, আমরা জানি যে ভিতরে ভিতরে অনেক কিছুই লেনদেনের কথা উঠে আসছে। মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তো বলেছেন যে তারা মানে সেন্ট মার্টিন দিয়ে নিয়ে নিতে চান, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাবেক একাধিক কূটনীতিবিদ বা তারা মানে এই ধরনের কোনো সম্ভাবনা এবং সেন্ট মার্টিন নিয়ে তাদের কোনো আগ্রহ বা ওখানে সামরিক ঘাঁটি, মার্কিন সামরিক ঘাঁটি করার আদৌ সম্ভাবনা আছে কিনা এইসব নিয়ে তারা কখনোই সরাসরি কিছু বলেন নাই বা অস্বীকারই করেছেন। কিন্তু বাংলাদেশের শুধু মানে যে সাবেক সরকার এখন না, এখনো বাংলাদেশের বহু মানুষ একদম মানে এই ব্যাপারে কথা উঠলেই হাসি লুকিয়ে মুখে নানা ভঙ্গিমা করে যে যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি হয়ে গেছে বা আরো অনেক কিছু বিক্রি হয়ে যাচ্ছে গোপনে গোপনে, এসব কথা আমরা শুনি। এইসব কথা হয়তো অমূলক না, আমি এসব ব্যাপারে আমাদের নজর রাখা, আমাদের সতর্ক থাকা, আমাদের এইসব নিয়ে কথা বলা, এটাই তো আমাদের কাজ। তবে মানে আমরা সিলেট শুনানিতে ক্রিস্টিয়ানসেনের যে বক্তব্য, এটা শুধু রাজনৈতিক যে বক্তব্য বা একটা শুভেচ্ছা বার্তা, ভালো কথাবার্তা এসব না, সেখানে অর্থনৈতিক বার্তাও বেশ স্পষ্ট ছিল। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক বিনিয়োগের সুযোগ বাংলাদেশে বাড়াতে হবে, বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো, এটা তো পারস্পরিক। আমরা বাংলাদেশ সরকারও বা বাংলাদেশও চাইবে যে সহজে যেখানে বাণিজ্য করা যায়। অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত করা, মজবুত বাণিজ্য এটা কি দুর্বল ছিল কিছুটা, বা এখন কি মজবুত নেই, আরো মজবুত করতে চান তারা। তো এই মজবুতের মধ্য দিয়ে এটা কূটনৈতিক বার্তা, এই মজবুতটা পরিমাপের বিষয়টা কি, এটার সাথে কতটা লেনদেনের সম্পর্ক, এটা ভবিষ্যতে বলবে। যুক্তরাষ্ট্রে যে এখন একটা মানে একটা কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক ভাবে দক্ষিণ এশিয়ায় নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে। এই ট্যারিফ বা ডোনাল্ড ট্রাম্প আসার পর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাটাও একটা চাপ পড়েছে এবং সেখানে দক্ষিণ এশিয়ার বিশাল জনগোষ্ঠীর মধ্যে তাদের অর্থনৈতিক চাঞ্চল্য, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কিভাবে আরো বৃদ্ধি করতে পারে সে ব্যাপারে তারা বেশ পরিষ্কারভাবে এখন কথা বলছেন, উদ্যোগ নিচ্ছেন। এবং আমি যে মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি সেখানে ডোনাল্ড ট্রাম্প এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ সফর করছেন। বাংলাদেশ একটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গা, সেখানে সস্তা শ্রম বাজার, শ্রমশক্তি, ভৌগোলিক অবস্থান, যুক্তরাষ্ট্রের কাছে একটা কৌশলগত সম্পদ। এই সম্পদকে যুক্তরাষ্ট্র কাজে লাগাতে চায়। আরো গভীর গেলে, আরো যদি গভীর এইসব ব্যাপারে আমরা বুঝি যে ক্রিস্টিয়ানসেনের বক্তব্যে চীন ও ভারতের ভূ রাজনৈতিক প্রভাবকেও পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশ তার বৃহত্তর প্রতিবেশীর ছায়ায় পড়ে আছে। এই কথাটির মধ্যে এক ধরনের সতর্কতা আছে। যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ এককভাবে কোন শক্তির প্রভাব বলে চলে যাক, সেটা ভারত হোক বা সেটা চীনের নিয়ন্ত্রণে হোক। এই ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ, যেখানে বাংলাদেশের অবস্থানকে তিনি একটা সন্ধিক্ষণ বা সেন্টার পয়েন্ট হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছেন। এই অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য যেমন সুযোগের তেমনি চ্যালেঞ্জেরও, কারণ ঢাকার রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব এখন আগের চেয়ে অনেকটাই বেশি। রোহিঙ্গা প্রসঙ্গে ব্র্যান্ড ক্রিস্টিয়ানসের বক্তব্য বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের কৃতজ্ঞতা এবং উদ্বেগ দুটোই প্রকাশ পেয়েছে। একজন মার্কিন রাষ্ট্রদূত, ভবিষ্যৎ রাষ্ট্রপতি, তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশের জনগণ বিশ্বের অন্যতম বৃহত্তর শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। এটা বাংলাদেশের মানে এই প্রসঙ্গটা বাংলাদেশের পাওনা, কিন্তু একই সঙ্গে বাংলাদেশকে কি মাসুল দিতে হয়েছে বা দিতে হবে এই ব্যাপারটা আমরা মাথায় রাখি। কিন্তু এবং একই সময়ে ব্র্যান্ড সতর্ক করে বলেছে যে যুক্তরাষ্ট্র পক্ষে একা ভার, শরণার্থীর ভার বা একা সাহায্য করা এটা সম্ভব না। এটার মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অংশীজনকে রোহিঙ্গা বিষয়ে আরো সম্পৃক্ত করতে চায়। যেমন দক্ষিণ এশিয়ার এই মানবিক সংকট একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতায় রূপ না দেয়। এটা কতটা সম্ভব, বার্মা বা মিয়ানমার প্রশ্নে আন্তর্জাতিক বা বিভিন্ন পশ্চিমা মহলের দৃষ্টিভঙ্গি, এটা আমাদের কি বার্তা দেয়, এটা আমরা আমাদের মতো আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিস্টিয়ানসন নিজেকে ঢাকায় ফিরে যেতে গর্বিত বলে উল্লেখ করেছেন। তিনি এর আগেও এক দফা ঢাকায় কাজ করেছেন। এই ব্যক্তিগত আবেগটা তিনি প্রকাশ করছেন, কিন্তু তার প্রকাশের মধ্য দিয়ে
তিনি ঢাকাকে জানেন, বাংলাদেশের সংস্কৃতি রাজনীতির সাথে তার একটা সম্পর্ক আছে এবং সেখানে বাংলাদেশের একটা দীর্ঘমেয়াদী তার উপস্থিতি কাজ করবে, এটাই তিনি স্পষ্ট করার চেষ্টা করেছেন। তার বক্তব্যে যেমন গণতন্ত্র এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতি সমর্থন রয়েছে, তেমনি অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষার একটা স্পষ্ট অভিপ্রায়। এই অভিপ্রায়ের কথাই তাকে জানাতে হয়, তিনি সেটা সিনেটে জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন এক সময় অতিক্রম করছে যখন জনগণ একটি নতুন রাজনৈতিক দিগন্তের অপেক্ষায়। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এমন ইতিবাচক বার্তা সরকারের প্রতি যেমন আস্থা ও নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, তেমনি একই সঙ্গে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকেও শক্তিশালী করার সুযোগ আছে। যদি রাজনৈতিক নেতৃত্ব বা আমরা যারা এখন দেশের রাজনৈতিক কুশীলবরা আছেন, যারা রাজনীতির মাঠে খেলছেন, এই আস্থাকে বাস্তব পরিকল্পনায় রূপ দিতে পারেন। ব্র্যান্ড কিনস্টনের বক্তব্য একটি প্রারম্ভিক কূটনৈতিক প্রতিশ্রুতি হিসেবে আমরা দেখতে পারি, আবার এটা নিয়ে গভীর আলোচনা করতে পারি। পাশাপাশি একটা বাংলাদেশের এই নতুন অধ্যায়ের একটা পশ্চিমা স্বীকৃতি, যুক্তরাষ্ট্রের একটা প্রকাশ্য অবস্থান। তিনি বলেছেন যে বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাচ্ছে। এই বাক্যটি এখন সময়ের সঙ্গে প্রমাণ করার দায়িত্ব বাংলাদেশের জনগণের। যুক্তরাষ্ট্র যেমন অপেক্ষা করছে যে বাংলাদেশ সত্যি সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাচ্ছে কিনা, আমরা আমাদের প্রত্যাশা আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে চাই। এবং কিন্তু কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের জনগণের এই প্রত্যাশাটা একাকার হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কি উজ্জ্বল পথের দিকে যাত্রা করছে, এই প্রশ্নটা রেখেই আমি আমার কথা শেষ করছি। বাঘা ইব্রাহিম টক থেকে আমি আবার কোন একটা বিষয় নিয়ে আগামীতে উপস্থিত হব। আমরা আপনাদের এই কথাগুলো ভালো লাগলে বা সামান্যতম চিন্তার সূত্র সৃষ্টি করতে পারলে আমার এই ইউটিউব চ্যানেলটি বাঘা ইব্রাহিম শো আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অনেক ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা। আবার সাবস্ক্রাইব নাও and press the bell icon. Never miss an update.